যমুনা টেলিভিশনের ইচড়ে পাকা উপস্থাপিকা নিকোলকে এবার বিকল করে দিলেন একজন ব্যারিস্টার। দর্শক, একটা ভিডিও একটু দেখায়, একটু কথা বলা দরকার। দেখেন, শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার আপনাকে বলে দেই, সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন। না, আপনি এখানে নিয়ে আসছেন বলে, না এখানে নিয়ে আসছেন বলে, না আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইয়োর, না ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস শেষ করতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব। ঠিক আছে। যমুনা টেলিভিশনের ইচড়ে পাকা উপস্থাপিকা নিকোলকে এবার বিকল করে দিলেন একজন ব্যারিস্টার। এটি সোশ্যাল মিডিয়ায় আজকে সর্বাধিক প্রচার পাচ্ছে। নিকোলকে মোটামুটি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে ডিটারজেন্ট দিয়ে দেশের নেটিজেনরা। দর্শক, শুনতে এবং দেখতে পেলে কমেন্ট করবেন। জি, সিঙ্গাপুর থেকে দেখছেন রুবেল আহমেদ ভাই, শুভেচ্ছা আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বদিউজ্জামান, প্রত্যেকের শুভেচ্ছা। বেগম খালেদা জিয়ার আজকে ভোরে অথবা সকাল 10টার মধ্যে লন্ডনে যাওয়ার কথা ছিল কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে চেপে, কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারেনি বাংলাদেশে। সেটি আগামী রোববার, আজকে শুক্রবার, আগামী রোববার বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে, এমনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। এবং তিনি বলেছেন আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পৌঁছবার কথা রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো নির্বাচনের তফসিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল 11 ডিসেম্বর ঘোষণা করা হয়েছে এবং সেদিনই জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। পাশাপাশি 8 ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন হতে যাচ্ছে, অর্থাৎ 8 ফেব্রুয়ারি, আগামী বছরের 8 ফেব্রুয়ারি এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই ঘোষণাটি ইতিমধ্যে পাওয়া গেছে কয়েকটি সূত্রের বরাত দিয়ে। তবে মাসখানেক আগে বোধহয় আমি আমার চ্যানেলেও বলেছিলাম যে 8 ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে, এরকম একটি ডেট নির্বাচন কমিশন থেকে সরকারের কাছে প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। তার মানে আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত হয়েছে। তো আপাতত নির্বাচন কবে হবে এটা নিয়ে ধোঁয়াশা কেটে গেছে, তফসিল সেটি নিয়েও ধোঁয়াশা কেটে গেছে। প্রশ্ন হলো নির্বাচন হবে তো, এই প্রশ্নটা অনেকের মধ্যে করছেন, এই নির্বাচন হবে তো, এই প্রশ্নগুলি বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান করছেন তারা ছড়াচ্ছেন, এইদিকে আমাদের কান না দেয় উত্তম। দর্শক, তারপর গুরুত্বপূর্ণ খবরটি আসছি, আমরা যে বিষয়টি আজকে শিরোনাম করেছি, যমুনা টেলিভিশনের ইচড়ে পাকা উপস্থাপিকা। বাংলাদেশে টেলিভিশন জগতে সবচাইতে ভারী কি ওয়েটপূর্ণ বা পড়াশোনা করা যদি উপস্থাপক বা উপস্থাপিকা থাকে, হয়তো অনেকেই আপনারা চেনেন। আমরা চ্যানেলের জিল্লু ভাইকে পেয়েছি। তার আদর্শ যেদিকই হোক বা তাকে নিয়ে যত রকম অভিযোগ থাকুক না কেন, অ্যাটলিস্ট টেলিভিশন সেটের সামনে জিল্লু সাহেব যে অবস্থানটা তৈরি করেছেন, বাংলাদেশে তার ধারে কাছে কেউ নেই। এবং বাংলাদেশের হাই ভোল্টেজ পলিটিশিয়ান বা গুরুত্বপূর্ণ ডেলিগেটরা, প্রতিনিধিরা জিল্লু ভাই প্রোগ্রামগুলো করে থাকেন এবং তিনি সবসময় যে কাজটি করেন, নিরপেক্ষ জায়গা থেকে একটি প্রোগ্রাম করার চেষ্টা করেন এবং তিনি নিজে কম বলে অতিথিদের দিয়ে বলাবার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আমরা একজন উপস্থাপক পেয়েছিলাম যাকে আপনারা চিনেন, এখন ঠিকানাতে কাজ করে, আগে ইন্ডিপেন্ডেন্টে কাজ করতো, খালিদ মহিউদ্দিন। তো খালিদ মহিউদ্দিনের যুগটা এরকম এসেছিল, তিনি নিজে কথা বেশি বলেন, কথার মাঝে থামায় দেওয়ার চেষ্টা করবেন, আঞ্চলিক ভাষা প্রয়োগ করেন এবং চটকদার কিছু বিষয় তুলে বা অতিথিকে এমন কিছু বিষয় তুলে বিতর্ক সৃষ্টির চেষ্টা করেন যাতে ওই প্রোগ্রামটা ভাইরাল হয়। অর্থাৎ তিনি ভাইরাল টকশো বা টকশোর কি বলবো আমরা, উপস্থাপক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তো খালিদ মহিউদ্দিনের হাত ধরে যমুনা টেলিভিশনে বা খালিদ মহিউদ্দিনের আদর্শ লালনকারী বা তাকে অনুসরণকারী আমরা আরেকজন উপস্থাপিকা পেয়েছি, যমুনার নিকোল। তো এই নিকোলকে নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রায় আমরা ট্রল হতে দেখি। কারণটা কি? তো যেহেতু আমি টেলিভিশনে জব করেছি, তো নিকোলের সঙ্গে যারা কাজ করেন অনেকেই আমার ছোট ভাই আছে, আমার সহকর্মী আছে। আমার সহকর্মীরা এখন হয়তো রিপোর্টিং করেন না, সবাই নিউজের গুরুত্বপূর্ণ পদে চলে গেছেন। তো অনেকেই বলে যে নিকোল আসলে ভাইরাল হতে চায়, তার রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, পড়াশোনার লেভেলটা খুব বেশি নেই, কিন্তু তিনি খালিদ মহিউদ্দিনকে অনুসরণ করে চেষ্টা করেন নিজেকে একটু আলোচনায় রাখতে। কেন আমি এই নিকোলকে নিয়ে কথা বলছি, আসেন কিছু ঝলক আপনাদের ভিডিওতে আগে দেখাই, তাহলে বুঝবেন যে কেন আমি নিকোলকে নিয়ে আলোচনাটা শুরু করলাম। শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তিনিও দেশে নেই। মানে আর কয়েক ঘন্টা পরে 4 জনের কেউই দেশে থাকবেন না। -4 বলতে যে তথ্যের কথা বোঝানো হয় সেটা না হলেও 4 জনের কেউই আর দেশে থাকছেন না। নিকোলের এই প্রশ্নটা ভালো করে খেয়াল করছেন। শেখ হাসিনা দেশে নেই, সজীব ওয়াজেদও দেশে নেই, খালেদা জিয়া অসুস্থ, তিনি দেশের বাইরে চলে যাচ্ছেন, জিয়া তারেক রহমান দেশের বাইরে। তার মানে নিকোল একটা আবিষ্কার করলেন -4 ফর্মুলা। খুব সহজভাবে একটু চিন্তা করেন, এই প্রশ্নটা কাদের বা এই প্রশ্নটা কারা ছুড়ে দিচ্ছে? শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠানো হয়েছে নাকি তিনি চলে গেছেন নিজের ইচ্ছায় বাঁচার জন্য? শেখ হাসিনা তার পরিবারের সকল সদস্যকে নিয়ে
নিকট বা দূরের যত আত্মীয় আছে সবাইকে নিয়ে দেশ ছেড়েছেন। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ থেকে অর্থ লুট করতেন, বড় একজন আইটি উপদেষ্টা বা এরকম উপদেষ্টা পদ নিয়ে বিশাল অ্যামাউন্ট হাঁকাতেন দেশ থেকে, কিন্তু ফুর্তি করতেন আমেরিকায়। তারেক রহমানকে দেশ ছাড়া করেছে কারা? 111। খালেদা জিয়া এই দেশ ছাড়েননি কখনো। এখন তিনি মৃত্যু পথযাত্রী একজন রোগী, তাকে উন্নত চিকিৎসা নেওয়া হচ্ছে। কিন্তু নিকোল প্রশ্নটা করলো কি করে, এটা অদৃশ্য শক্তি বাংলাদেশের রাজনীতি থেকে -4 ফর্মুলা বাস্তবায়ন করতে চাইছেন। তার মানে হলো নিকোল ওই যে ওপার ভারতের একটা প্রেসক্রিপশন বাংলাদেশে জারি করতে চাইছেন, বা ভারতের হেজিমনিকে নতুন করে একটা কি বলবো রূপ দিতে চাইছেন বাংলাদেশের মানুষ পটে, অর্থাৎ মস্তিষ্কে, যেন বিএনপি মনে করে যে এটা -4 এবং এটি করছে একটি ইসলামিক রাজনৈতিক দল বা বাংলাদেশের অপর রাজনৈতিক দলরা, যাতে করে বিএনপি অন্য রাজনৈতিক দলের সাথে একটা বিরোধে জড়িয়ে পড়ে। খুব সূক্ষ্মভাবে এই উপস্থাপিকাকে ব্যবহার করছে আমাদের ওই আমাদের দেশের শত্রু রাষ্ট্রটির এজেন্টরা। দেখে তারপরে সে কি বলছে আমাদের এই বক্তব্যের পর। দেশে আছেন কেবল জামায়াতের তিনবারের আমির ডক্টর শফিকুর রহমান, বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামী? 4 জনকে মাইনাস করার পর দেশে আছেন কেবল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রশ্নটা কোথায় বুঝছেন? জামাতকে এখানে টেনে আনা হয়েছে। ডক্টর শফিকের ওপেন হার্ট সার্জারি হয়েছে, আপনারা দেখেছেন কয়েক মাস আগে। তিনি দেশ ছেড়ে যাননি, তিনি বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশের ডাক্তারদের দ্বারাই এই রিস্কি অপারেশনটা করেছেন। এখন জামাতের আমির দেশ ছেড়ে যাননি, এটা তার দোষ। জামাতের আমির কি দেশ ছেড়ে যান না? বিদেশে সফর যান না? কদিন আগে তো তিনি আমেরিকা লন্ডন সফর করেছেন। খালেদা জিয়া যাচ্ছেন চিকিৎসা, এর আগেও গেছেন, আবার ফিরে আসবেন। শেখ হাসিনাকে দেশে আনার জন্য আদালত নির্দেশনা জারি করেছে, পত্রিকায় প্রজ্ঞাপন ঘোষণা দেওয়া হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, তাকে আসার জন্য বা আনার জন্য সরকার চেষ্টা করছে। তাহলে -4 এই প্রশ্নটি আসলো কোথেকে? নিকোলকে এই প্রশ্নটি কে লিখে দিয়েছে? নিকোল কার পারপাস সার্ভ করছে? বি কেয়ারফুল। আরো শোনেন। প্রথমে আপনার এই -4 আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি, জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মার মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। তো বিশ্বাসঘাতককে আপনি 4 মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সেই বিষয়ে আমি আলোচনা করতে একদম না। আমি আবারও বলছি, হাসিনা ভালো করে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বক্তব্যটা শুনবেন। হাসিনা ইজ এ ডেড বডি, তার বক্তব্যটা, এবং বিশ্বাসঘাতক বলা হয়েছে এই পরিবারকে। এখানে নিকোল প্রশ্নটা ধরেছেন, অর্থাৎ বঙ্গবন্ধু উপাধি দিয়ে শেখ মুজিবকে নিয়ে এই বক্তব্যটা আসছে যে এরা বিশ্বাসঘাতক পরিবার। এখানে তিনি আপত্তিটা তুলে একটা কঠোর খেলা খেলছেন, অর্থাৎ আওয়ামী লীগকে আবারও প্রতিষ্ঠা করতে, বা আওয়ামী লীগের ওই যে শেখ মুজিবকে বিক্রি করে আওয়ামী লীগ যে রাজনীতিটা করে, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার এই জায়গাটা নিকোল ফিরে আনার জন্য এই খেলাটা খেলছেন। ভালো করে দেখবেন। ইজ এ ডেড বডি। হাসিনা নিজের দাফন, নিজের অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, আর জয় হচ্ছে একটা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো, আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি। আপনার জন্য অপমান, তাকে অভিভাবক। আপনি চিন্তা করেন, আমার মা বা বাবা সবাই তো চলে যায় পৃথিবী, হঠাৎ করে চলে গেলে কিরকম একটা অবস্থা হবে? নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না। এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে, এমন কোনো দল পাবেন না, মসজিদ, মন্দির, প্যাগোডা, কোথাও খালেদা জিয়ার জন্য কি হচ্ছে না, দোয়া করা হচ্ছে। সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল, এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই। আর আপনি তারেক জিয়ার কথা বললেন, দেখেন এই খেলা আজ থেকে না। ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনোদিন তার হাতের মুঠোয় নিতে পারেন। এবং তারেক জিয়া যে কথাটা বলছে শোনেন, সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না। ভালো করে খেয়াল করবেন। খালেদা জিয়াকে আমি পুরো ভিডিওটা দিতে পারছি না কপিরাইটের জন্য, একটু টেনে দিচ্ছি। তিনি বলছেন খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যাকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি মানুষ অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। তিনি দলমত তার উপরে চলে গেছে, তিনি এখন কোনো দলের না, তিনি পুরো বাংলাদেশের। জামাত সমর্থিত একজন ব্যারিস্টার খালেদা জিয়া সম্পর্কে অসাধারণ কথা বলেছেন। এটা বিএনপি এইভাবে বলতে পারে না। বিএনপি তো তারেক রহমান আর খালেদা জিয়াকে নিয়ে বিজনেস করে। এরা তো দলের আদর্শই জানে না যে জিয়াউর রহমান বা খালেদা জিয়া বা তারেক রহমান কোন আদর্শে রাজনীতি করেন। তারা চেষ্টা করছেন একটা, তাদের লুটপাটকারীরা, ওই চামচারা পকেট বাণিজ্য করছেন। তিনি বলছেন খালেদা জিয়া দলমতের উপরে উঠে গেছেন, তাকে এখন কোনো দলের না, পুরো বাংলাদেশের। এবং এই বাংলাদেশের জন্য তিনি সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছেন, নিজের সন্তানদের স্যাক্রিফাইস করেছেন, সবকিছু। এবং খালেদা জিয়াকে জেলে পয়জনিং করা হয়েছে, স্লো পয়জনিং করা হয়েছে, কে? হাসিনা করেছে। এই অভিযোগটা তিনি তুলেছেন। আরো শোনেন। এবং আমি আমার কাছে এই বিষয়টা একটু অবান্তর, তারেক জিয়া কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত, কারণ তিনি তার মা, এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে ঊর্ধ্বে। এখন দ্বিতীয় জিনিসটা, তাহলে তারেক জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন, বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে? দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে। আর একটা জিনিস বলি, এই আপসের নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ, সেটাও বেগম জিয়া। তিনি যখন বেগম জিয়া বা বিএনপিকে খুব চমৎকার প্রদর্শন করছেন, নিকোলের লুকটা দেখেন ভালো করে। নিকোল কিন্তু এখানে একটা ফাঁক খুঁজতে চেয়েছিলেন যে ইনি বিএনপি জামাতকে নিয়ে কোনো একটা কটূক্তি করবেন, এটাকে পয়েন্ট করবেন এবং এটা দিয়ে খেলবেন বিএনপি জামাতের মধ্যে। কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার চমৎকার ভাবে যখন তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্পর্কটাকে প্রমাণ করলেন, খেয়াল করছেন আপনারা, নিকোলের লুকটা দেখেন ভালো করে। তো এখানে যেটা হয়েছে, তিনি বলছেন ব্যারিস্টার শাহরিয়ার যে আমরা যে যাই বলি না কেন, সন্তানের কাছে মায়ের মূল্য বা মায়ের কাছে সন্তানের মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে হিসেব হয় না। যারা তারেক রহমানকে নিয়ে বলছেন যে তিনি দেশে আসছেন না কেন, তারা এটা বুঝবেন না যে মা এবং সন্তানের মধ্যে সম্পর্কের পরিমাপ বা গভীরতাটা কি। এটা তিনি খুব চমৎকার করে বলেছেন। তার মানে
তিনি তারেক রহমানের দেশে আসাটা বা না আসাটাকে এমন ভাবে প্রমাণ করলেন যে তারেক রহমান চাইলেও দেশে আসতে পারছে না, তাকে একটা কঠিন শক্ত পাথরের দেয়াল দিয়ে বাধা দিয়ে রেখেছে অদৃশ্যের কেউ। পুরো তারেক রহমানকে ওন করে তার পক্ষে এত চমৎকার বিশ্লেষণ কেউ করতে পারেনি। শোনেন আরো। তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান, বিষয়টি কেমন লাগছে জামায়াতে? মানে মিথ্যাচার, এবং এটা দেশনেত্রীকে অপমান। তিনি এই দেশকে বলেন তো তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আপনাকে বলে দিই, সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন। না, আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না এখানে নিয়ে আসছেন বলে, না আপনি শুনেন, আগে কথা শুনেন, শুনেন, ইট ইজ নট ইওর, না না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা সরাসরি কায়দা, এটা সরাসরি। আমরা আমন্ত্রিত অতিথি, অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি কথা আগে বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই, না আপনার অনুষ্ঠান, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আছে, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন, আপনার অনুষ্ঠান, এটা যমুনা টেলিভিশনের অনুষ্ঠান। দর্শক, নিকোল পয়েন্টটা বের করলেন, আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। ফাইন। সোশ্যাল মিডিয়ায় বিএনপির কিছু হাজারনকে দেখছি নিকোলকে সমর্থন করতে। আসলে পড়াশোনা না করে রাজনীতি করা আর মগজে ঘেলু না নিয়ে রাজনীতি করার মধ্যে একটা পার্থক্য আছে। শেখ মুজিবকে নিয়ে সবচেয়ে চমৎকার ইতিহাসটা প্রমাণ করেছিলেন জনাব তারেক রহমান লন্ডনে বসে। আমরা তখন একটা টিমে কাজ করতাম লন্ডনে, মিডিয়া সেলের। তিনি জিয়াউর রহমান এবং শেখ মুজিবের অবস্থানটা ইতিহাস থেকে একদম তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করেছিলেন। কিন্তু বিএনপির 90% লোক তারেক রহমানের এই বক্তব্যকে দেখেনি, পড়েনি, স্টাডি করেনি। তার মানে তারেক রহমান সারা বাংলাদেশে একটা বিশাল শক্তিশালী দল বানিয়েছেন, কিন্তু তার বক্তব্য শোনার মতো কোনো দর্শক বানাতে পারেনি, বা তার বক্তব্যকে অন করে আগামী রাজনীতিকে প্রস্ফুটিত করার জন্য যে দলটার মেধা নির্ভর একটা বাহিনী দরকার সেটা তৈরি করতে পারেনি। নিকোল বলছেন বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন এই স্বাধীনতার মাসে, তার ঘোরতর আপত্তি। প্রশ্ন হলো, বাংলাদেশে তো শেখ মুজিবের একটা ভাস্কর্য এখন আর অবশিষ্ট নেই, সবই তো ভাঙা হয়ে গেছে, তাই না? এই ভাস্কর্যের পিছনে হাসিনা কত হাজার কোটি টাকা খরচ করেছে যে দেশে মানুষ না খেয়ে মরত। বিষয়টা হলো, আওয়ামী লীগ বা ওপার দিল্লি শেখ মুজিবকে একটা সাইনবোর্ড বা একটা মূর্তি বা পূজনীয় একটা অবয়ব দিয়েছে, দিয়ে এটাকে দিয়ে রাজনীতি করে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখা, মানে ভারত তার হেজিমনিকে বাঁচিয়ে রাখা, ভারত তার কি বলবো যে বাংলাদেশের যে এজেন্টকে বাঁচিয়ে রাখার খেলা করেছে। কিন্তু শেখ মুজিবের হত্যার পেছনেও কিন্তু অনেক বড় বড় রাষ্ট্র দায়ী আছে। কিন্তু খেলছে কিভাবে? নিকোল একটা টেলিভিশনে দাঁড়িয়ে অতিথিকে বলছে এটা আমার অনুষ্ঠান। নিকোল তো এটা 2 টাকার বেতনভুক্ত একজন উপস্থাপক, এটা তার অনুষ্ঠান হয় কি করে? প্রোগ্রামটা হলো যমুনা টেলিভিশনের, কিন্তু আমার অনুষ্ঠান আমি যেভাবে চালাবো সেভাবে হবে। অতিথিরা কি নিকোল তোমার চাকর বাকর? তুমি নিজেকে কি মনে করো? দুটো বই দুই পাশে কি বলে 2 পৃষ্ঠা পড়ে তুমি নিজেকে কি মনে করো? চটাং চটাং কথা বলা, একজনের সাথে মুখের উপর ঠাস ঠাস কথা বলা, ওই যে খালিদ মহিউদ্দিনের মধ্যে বড় বড় অতিথি ডেকে এনে মুখের উপর কথা কেড়ে নেওয়া, কথা বলতে না দেওয়া, এই যে ভাইরাল হওয়ার প্রবণতা, এটা টেলিভিশন জগৎকে ধ্বংস করছে, টেলিভিশনের মানকে ধ্বংস করছে, প্রশ্নবিদ্ধ করছে। এটাকে জার্নালিজম বলে না। জার্নালিজম যদি পড়েন নিকোল, তাহলে নিঃসন্দেহে এথিক্স গুলো, নিয়মগুলো, ম্যানারগুলো শিখেছেন। একজন অতিথিকে আপনি শুনবেন, অতিথি সর্বোচ্চ খারাপ ব্যবহার করলে ধৈর্যের সাথে শুনতে হবে। চ্যানেলের একটা মেয়ে ছিল, আপনাদের মনে আছে, তৃপ্তি বোধ হয়, কিভাবে হ্যান্ডেল করেছিল, পুরো দেশে সে প্রশংসা অর্জন করেছিল। কিন্তু নিকোল হতে চায় আমাদের ঠিকানার খালিদ মহিউদ্দিন, মানে তার চেয়ে 3 ডবল বয়স্ক একজন অতিথি আসবে, গেস্ট, মানে তার জ্ঞান যাই হোক না কেন, এমন ভাবে কথা বলে যে নিকোল অনেক জ্ঞানী একজন মানুষ। শেখ মুজিব আপনার যাই হতে পারে, আমার না হতে পারে, আমি আমার গণতান্ত্রিক উপায়ে আমি আমার বক্তব্য দিব। যে দেশে জিয়াউর রহমানকে নিয়ে অবজ্ঞা করা হয়, যে দেশে জিয়াউর রহমানকে রাজাকার বলেছে শেখ হাসিনা, এই নিকোলের তখন কথা বলেছে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, শেখ মুজিব দেননি। সেই জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, সে জিয়া পরিবারকে নিয়ে এমন কোন নোংরা ভাষা আওয়ামী লীগ ব্যবহার করেনি। নিকোলের তখন মুখের মধ্যে কি ঢুকিয়ে রেখেছিলেন সেটা একটু দেখতে চাই আমরা। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে নিয়ে কি পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য অপমানমূলক বক্তব্য দিয়েছে, তাকে মালখোর, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, এবং খালেদা জিয়ার 2 সন্তানের জন্ম নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে। এই শেখ হাসিনা একজন স্বাধীনতার ঘোষকের স্ত্রী, একজন বাংলাদেশের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী 3 বারের। এই দেশটা ঠিক আছে এখন পর্যন্ত 54 বছরের যে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপোষহীনতার কারণে। শেখ মুজিব আপনার পূজনীয়, সেটা আপনি ঘরে পূজা করেন, ঘরে ছবি বেঁধে রেখে। যমুনা টেলিভিশন এটা আপনার না, এই প্রোগ্রামটা আপনার না, আপনি একজন বেতনভুক্ত কর্মচারী বুঝেন, কর্মকর্তা না, কর্মচারী। সাবধান, ঠিক মতো কথা বলবেন, যাদের সাথে কথা বলবেন বুঝে শুনে কথা বলবেন। আপনি আপনার ইচ্ছে মতো মানুষকে ডেকে আনবেন, মানুষ আপনার ওই 1000 টাকার একটা খামের জন্য যায় না। একজন গেস্ট সেখানে যায় 18-20 কোটি মানুষের কাছে একটা মেসেজ পৌঁছতে, সমাজের দায়িত্ব থেকে। আর আপনি সেই টেলিভিশন সেটে বসে রাজনীতি করবেন। আবার এই নিকোল কি করবে জানেন? এই বক্তব্যটা রেকর্ড রাখবে, আগামীতে আওয়ামী লীগ আসলে এই বক্তব্যটা দিয়ে বলবেন, দেখেন বাংলাদেশ যখন খুব ক্রুশিয়াল মুভমেন্টে ছিল, ইউনুস, বিএনপি, জামাত এক হয়ে আওয়ামী লীগ নিঃশেষ করে ফেলছিল, তখনও শেখ মুজিবের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম। এই বক্তব্যটা নিকোল এই কারণে দিয়েছে। এবং আওয়ামী লীগ যদি কখনো আসে, আল্লাহ না করুক আসে, এই বক্তব্য দিয়ে নিকোল সুবিধা নিতে চাইবে। আওয়ামী লীগ ঘরে তার জনপ্রিয়তা, অথবা আওয়ামী লীগ যে ওই যে মাল্লু পাঠায় বিদেশ থেকে, অনেকের নামে এখন আওয়ামী লীগ খাম পাঠায়, এই খাম নিকোল একটা পান, আমার ধারণা।
এই খামি কথা বলে তারা। এদের রাজনৈতিক আদর্শ বলতে একটা ইসলাম বিদ্বেষ। আবার আমার এক ঘনিষ্ঠ সহকর্মী 21 টেলিভিশনে কদিন আগে জেল খেটে এসেছেন আওয়ামী লীগের দালালি করে, কি নাম, মঞ্জুরুল আলম পান্না, তিনি ফেসবুকে লিখেছেন যে এই লোককে টেলিভিশনে নেয় কে, মানে মিস্টার কি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে নিয়ে তিনি পোস্ট করছেন, টেলিভিশনে তাকে ডাকে কেন মঞ্জুরুল আলম পান্না, 2 দিন আগে জেল খেটে আবার চটং চটং কথা শুরু করছে। এই আওয়ামী লীগের দালালগুলো সাহস বাড়ছে আস্তে আস্তে বিএনপির কারণে, কারণ বিএনপি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা থেকে তাদের আবার লাফালাফির বাসফলন বেড়ে গেছে। আমি মনে করি এখান থেকে যে কোনো ভাবেই হোক বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদদের বিরুদ্ধে বা আমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে একটা হওয়া খুব জরুরি। এবং নিকোলদের মতো ব্যক্তিকে যমুনা টেলিভিশন থেকে আমি বলবো বের করে দেন। এরা টেলিভিশনের জনপ্রিয়তাকে ধ্বংস করবে, টেলিভিশনকে প্রশ্নবিদ্ধ করবে। টেলিভিশন এদেশের মানুষের জন্য, এটা ব্যবসা প্রতিষ্ঠান হয়তো আপনারা বানিয়েছেন, ঠিক আছে, মানুষের কথা বলবে, কিন্তু সেখানে নিরপেক্ষতা হারালে সেই টেলিভিশনের কোনো গুরুত্ব থাকে না। মনে রাখবেন যে রাজনৈতিকভাবে এই টেলিভিশনগুলোকে এখনো ব্যবহারের চেষ্টা করছে অদৃশ্য শক্তিগুলো, এবং এই বাম রাম আওয়ামী ফ্যাসিস্ট বা ওপারের দিল্লির দালালগুলো এখনো টেলিভিশন দখল করে বসে আছে। এদের বিরুদ্ধে আমাদের ক্লিন অভিযান চালাতে হবে। আল্লাহ হাফেজ। দর্শক, একটা ভিডিও একটু দেখায়, একটু কথা বলা দরকার। দেখেন, শাহরিয়ার কবি, আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন। আপনি আমার অনুষ্ঠানে সম্মানিত অতিথি, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে শেষ করতে দেন। না, আপনি এখানে নিয়ে আসছেন বলে, না এখানে নিয়ে আসছেন বলে, না আপনি শুনেন, আগে কথা শুনেন, ইট ইজ নট ইউর, না ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিবেন। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি উত্তর দিব। ঠিক আছে দর্শক, দেখলেন ব্যারিস্টার শাহরিয়ার আইনজীবী নিকোলের এই অনুষ্ঠানটা যমুনায় খুবই পপুলার। সম্ভবত আমি জানি না এর রেটিং এখন কোন পর্যায়ে আছে। তো আসলে এখন টক শো মানে একটা আতঙ্ক। আমি একসময় নিজে খুবই এনজয় করতাম, যেতাম, স্বাধীনভাবে বলার চেষ্টা করতাম। এখন নিজেও আমি অত্যন্ত ভাবে চিন্তিত থাকি এবং আতঙ্কিত থাকি, যতক্ষণ না পর্যন্ত ওই সেটে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাবতে থাকি যে ঠিক মতো মান সম্মান নিয়ে চলে আসতে পারবো তো, অপ্রীতিকর কিছু ঘটবে না তো। এরকম একটা আতঙ্ক আমার মধ্যে কেন জানি ভর করেছে। আগে কিন্তু আমি চিন্তা করতাম না, যাই আছে কপালে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এখন কিন্তু ওই ভরসার জায়গাটা নেই। খুব ঘন ঘন কিছু উত্তেজিত একটা অবস্থা দেখি। এবং যেটা হয়েছে যে 5ই আগস্ট পট পরিবর্তনের পর নতুন কিছু টক শোর অতিথি আসছে, যারা আগে আসতেন না। তাদের মধ্যে একটা অংশ খুবই ভালো করছে, মানে বুদ্ধিদীপ্ত তাদের। পুরনোদের অনেকে চলে গেছে, আবার অনেকে রয়ে গেছে। যারা চলে গেছে তারা হচ্ছে আওয়ামী লীগ ঘরানার, এবং হয়তো তারা অলিখিতভাবে নিষিদ্ধ। আর পুরনোদের মতন আমার মতন কিছু আছে যারা ওই আওয়ামী লীগের বিরোধিতা করছি বা মাঝে মাঝে কথা বলছে, এইসব কারণে রয়ে গেছে। আমরা এখন নিষিদ্ধ তালিকায় পড়িনি। নতুন যারা আসছে তারা নতুন উদ্দীপনা নিয়ে আসছে। তাদের মধ্যে ভালো কিছু কয়েকজন, আমি আর নাম বললাম না কারোরই, কিন্তু কয়েকজনের আচরণ একটা ভয়ঙ্কর রকম। মানে অল্প কিছুদিন হলো, এখনো লম্বা সময় বাকি আছে, কিন্তু যে ধরনের অ্যাটিটিউড, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে আমি নিজে ভয় পাচ্ছি যে মানে টক শোতে যাবো কি যাবো না। খুবই আমি কমাই ফেলছি এসব কারণে। এবং আমাকে দাওয়াত দেওয়ার আগে আমি একটু জিজ্ঞাসা করি যে আমার প্রতিপক্ষ কে কে আছে, জেনে বুঝে একটু যাই আর কি। এমন না যে আমি নতুন যারা আসছে তাদেরকে নিয়ে আতঙ্কে থাকি, না, তারা তো ভালো করছে, অনেকেই ভালো করছে। তো সুতরাং এরা ভালো করুক, একটা নতুন সেট আসুক। আগে একটা সেট ছিল, মানে ধরেন আমরা কথা বলতাম, পুরনো হয়ে গেছে, আরো যারা ছিল তারা অপাঙ্ক্তি হয়ে গেছে। আর একই কথা কেন বারবার শুনবে মানুষ? নতুন কিছু মুখ চায়, তো এটা ভালো। কিন্তু ভালোর সাথে কিছু মন্দ এমন ভাবে আসছে যেটা রীতিমতো আতঙ্ক ধরায়। এখানে দেখেন নিকোল এবং শাহরিয়ার যুক্তিপূর্ণ কথা বলে, কিন্তু আপনার অনেক যুক্তি হলো প্রেজেন্টেশনটা খুবই সুন্দর হইতে হবে। আপনার মানে দেখেন, অনেক যুক্তিপূর্ণ বিষয়টা যদি আপনার শারীরিক ভাষাটা যদি থাকে আক্রমণাত্মক, তখন কিন্তু এটার টকশো পর্যায়ে থাকবে না। সুতরাং আপনার যুক্তিপূর্ণ বিষয়গুলো আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, সেটা কিন্তু প্রত্যাশিত, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু হচ্ছে না। যার কারণে আমি নিজেও এখন খুবই শঙ্কিত থাকি। আগে যখন চিন্তা করতাম না যে আমার বিপরীতে কাকে গেস্ট দেওয়া হবে না হবে, এখন কিন্তু চিন্তা করছি। এই সংখ্যাটা খুব বেশি না, কিন্তু তারপরেও যে 2-1টা আছে বা 2-4 জন আছে, তারা কিন্তু খুব ভয়াল ভাবে আসছেন। এইটা হবে কি, এই অল্প কিছু মানুষের জন্য কিন্তু পুরো পরিবেশটা নষ্ট হবে। এখানে একটা আলোচনা আসতে পারে যে নিকোল কেন উত্তেজিত হলো, কেন সে অতিথির কথায় এত ভাবাবেগে আক্রান্ত হলো। এটা তো অতিথিরা বলবে। হ্যাঁ, মানে তার আবেগটা হয়তো একটা পয়েন্টে এসছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে এরকম মুক্তি করার, সেটাকে বড় করে না দেখাই উচিত। এই কারণে যে নিকোল তো সবসময় এটা করে না। যদি এইভাবেই তার অ্যাটিটিউডটা থাকতো, তাহলে তো তার টকশোটা এত জনপ্রিয় হতো না। এটা মাথায় রাখা দরকার। মানুষ থাকে না, কিছু কিছু জায়গা থাকে খুব স্পর্শকাতর জায়গায়, ওই জায়গায় টাচ করলে সে হয়তো সেইভাবে রিয়াক্ট করে। সেই রিয়াক্টটা সে করে ফেলেছে। সে তার যদি চতুর হইতো তাহলে সেটাকে সে চাপা দিত, সে চাপা দেয়নি। এটা তার সরলতা, এটা আমার ভালো লেগেছে যে সে যেটা তার আঘাত লেগেছে সে সেটা বলছে। অতিথি তার জায়গা থেকে সমালোচনা করবে, কিন্তু অতিথিকেও বুঝতে হবে যে আমি একটা জায়গায় যখন আমন্ত্রিত হয়ে যাব, তখন অ্যাঙ্কর তার মতন করে সে আমাকে ফ্লোর দিলে আমি বলবো, আমাকে ফ্লোর না দিলে আমি
বলবো না, সে তার মতন করেই তো পরিচালনা করে, নতুবা এই টকশো তার টকশো থাকবে না। তাহলে তো ওই অ্যাঙ্করের থাকার দরকার নেই, অ্যাঙ্কর শুরু করে দিয়ে চলে গেল, তারপরে যারা থাকলো তারা তাদের মতন করে আলোচনা করতে থাকলো, মানে এদিক সেদিক, সেটা তো হবে না। ফলে আমাদের এই টকশোটা ভালো করা দরকার। টকশো যত সুন্দরভাবে যুক্তিপূর্ণ কথা হবে, মানুষ শুনবে, এবং আগামী দিনে যে গণতান্ত্রিক সমাজ গঠনের ক্ষেত্রে এই টকশোটা ভূমিকা রাখবে। কে সঠিক পথে আছে, কে বেঠিক পথে আছে, এটা বোঝা যাবে। যেমন আমি তো মোটামুটি বিভিন্ন সারাদিন খবরাখবরগুলো নিয়ে বিশ্লেষণ করি, তো এগুলি মানুষ তো দেখছে, তাই না? সে তার মতামত বা বুঝতে পারছে যে আমার সাথে মিলানোর চেষ্টা করছে, আমার সাথে যখন মিলছে না তখন তার ভিন্ন একটা মত সে আবার এক্সপ্রেস করতেছে। এইভাবেই তো একটা যুক্তিপূর্ণ একটা যদি সমাজ গড়ে ওঠে, যারা জানে বোঝে, তাহলে আমরা যে কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না, আমাদের অধিকারগুলো আমরা জানতে পারবো। তো সুতরাং টকশোটা যাতে এখন একেবারে টক না হয়ে যায়, যাতে আতঙ্ক না হয়ে যায়, সেটার ব্যাপারে সবারই খেয়াল রাখা দরকার।